রাশিয়ার আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন। রাজধানী কিয়েভে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালালো রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু। মৃতদের মধ্যে রয়েছে 12 বছরের এক কিশোরী। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন 100-রও বেশি মিসাইল এবং ড্রোন নিয়ে এদিন ইউক্রেনের রাজধানীতে হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। আহত হয়েছেন অসংখ্য মানুষ। রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর। শুধু তাই নয়, একাধিক বহুতল এবং ভবনে আগুন লেগে গিয়েছে। মোট 12 ঘন্টারও বেশি সময় ধরে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, মস্কো এই যুদ্ধ এবং হত্যালীলা চালিয়ে যেতে চায়। তাদের এই আগ্রাসন আমরা প্রতিহত করব, কূটনৈতিকভাবে এর মোকাবিলা করব। আমরা আমেরিকা, ইউরোপ, জি7 এবং জি20-র কাছ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া আশা করছি। উল্লেখ্য, 3 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। এই অবস্থায় শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে ফের দেখা করতে চলেছেন জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনের জন্য নিরাপত্তার গ্যারান্টি ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা করবেন তিনি। কিয়েভের দাবি, যদি রাশিয়া যুদ্ধবিরতির পথে না হাঁটে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা লাগু করা হোক। অধিকৃত কাশ্মীর নিজে থেকেই একদিন বলবে আমি ভারতের, সম্প্রতি এমনই বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অল্পদিনের মধ্যেই তারই প্রতিচ্ছবি দেখা গেল অধিকৃত কাশ্মীরে। পাকিস্তানের শাহবাজ সরকারের বৈমাতৃসুলভ আচরণের জেরে ক্ষোভের আগুনে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। এরই প্রতিবাদে পিওকে জুড়ে ধর্মঘটের ডাক দিলেন নীলম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির নেতা শওকত নওয়াজ মীর। পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রা ছাড়া আকার নিয়েছে। এর বিরুদ্ধে সমগ্র অধিকৃত কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন মীর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে পাকিস্তানের। কড়া হাতে বিক্ষোভ দমন করতে উঠে পড়ে লেগেছে পাক সরকার। নীলম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র মীর বলেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সরকার যদি এভাবে জনগণকে অবহেলা করে তবে তার প্রতিক্রিয়া তো আসবেই। অন্যদিকে প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনো রকম ধর্মঘট বরদাস্ত করা হবে না। যদিও ওই অঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় আইনজীবীরাও ধর্মঘটের সমর্থনে বার্তা দিয়েছেন। পাবলিক অ্যাকশন কমিটিকে সমর্থন জানিয়ে মুফতিবাদের একজন প্রবীণ আইনজীবী বলেন, প্রশাসনের উচিত জনগণের দাবিকে গুরুত্ব দেওয়া, তাদের দমন করা নয়। ধর্মঘট মানুষের গণতান্ত্রিক অধিকার। এই ধর্মঘটে সব শ্রেণীর মানুষকে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে অধিকৃত কাশ্মীরে নতুন করে বিক্ষোভের আগুন চাপ বাড়াচ্ছে পাকিস্তানের। উল্লেখ্য, চলতি মাসে মরক্কো সফরে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন রাজনাথ সিং। জানিয়েছিলেন, আমাদের পাক অধিকৃত কাশ্মীরে কোনো হামলা চালানোর প্রয়োজন নেই, ওটা আমাদেরই। পিওকে একদিন নিজে থেকেই বলবে আমি ভারতের। একই সঙ্গে বলেন, সেখানকার মানুষই বর্তমান প্রশাসনের থেকে স্বাধীনতার দাবি তুলেছেন। পিওকের সেই স্লোগান আপনারাও নিশ্চয়ই শুনেছেন। ফের একবার সেই ধ্বনি শোনা গেল পিওকেতে। পাক সরকারের শাসনে দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে অধিকৃত কাশ্মীর। এই অবস্থায় পাক সরকারের শাসনে থাকতে নারাজ সেখানকার জনগণ। গত বছরও অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের কবল থেকে মুক্তি পেতে তীব্র আন্দোলন শুরু করেন, যদিও কঠোরভাবে তাদের দমন করে পাক সরকার। গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যায় জার্মান সরকারের সমর্থনের প্রতিবাদে দেশটির বার্লিন শহরে বিক্ষোভ হয়েছে। আইজ অন গাজা, স্টপ দ্য জেনোসাইড শীর্ষক শিরোনামে লক্ষাধিক নাগরিক এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মেডিকো ইন্টারন্যাশনাল সহ ফিলিস্তিনপন্থী প্রায় 50টি সংগঠন এই বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ভিভা প্যালেস্টাইন, ফ্রিডম ফর প্যালেস্টাইন ইত্যাদি স্লোগানে বার্লিনের সিটি হল থেকে গ্রোসার স্টর্ন পর্যন্ত মিছিল করেছে বিক্ষোভকারীরা। গণবিক্ষোভের আয়োজকদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, উপত্যকায় ইসরায়েল যে নারকীয় জাতিগত নিধন চালাচ্ছে তার প্রতি জার্মান সরকারের সহযোগিতা বন্ধ করতে হবে। এছাড়াও ইসরায়েলের সঙ্গে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জামের আমদানি, রপ্তানি ও পরিবহন সহ সকল ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করার দাবি জানানো হয়। এদিকে 62% জার্মান ভোটার মনে করেন গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান গণহত্যার শামিল। সাম্প্রতিক এক জরিপে উঠে আসা এমন তথ্য বর্তমান জার্মান সরকারকে বেশ চাপে ফেলেছে এবং ইসরায়েলের প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ নাগরিকের এমন মনোভাবের প্রভাব এরই মধ্যে সরকারের ওপর দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি চ্যান্সেলর মের্জ এবং পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল ইসরায়েলের সামরিক অভিযান এবং মানবিক সাহায্য অবরোধের তীব্র সমালোচনা করেছেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের জেরে জাতিসংঘ আবারও দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ তোলে যে ইরান 2015 সালের পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে। তবে ইরান বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে। এই চুক্তি মূলত ইরান, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল ইরানের পরমাণু বোমা তৈরি ঠেকানো। নিরাপত্তা পরিষদের 2006 থেকে 2010 সালের মধ্যে গৃহীত বিভিন্ন প্রস্তাবনার মাধ্যমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা শনিবার রাত 8টা যুক্তরাষ্ট্র সময় থেকে পুনর্বহাল করা হয়েছে। বিশ্ব নেতাদের বার্ষিক অধিবেশনের ফাঁকে নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টাও ব্যর্থ হয়েছে। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা ইরান সহ সব রাষ্ট্রকে আহ্বান জানাই যাতে তারা এইসব প্রস্তাবনা সম্পূর্ণভাবে মেনে চলে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কায়া কাল্লাসও জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন দ্রুতই জাতিসংঘ ও ইউরোপের আগে তুলে নেওয়া সব পারমাণবিক সম্পর্কিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। অন্যদিকে ইসরায়েল এই সিদ্ধান্তকে বড় অগ্রগতি হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলেছে, লক্ষ্য পরিষ্কার, ইরানকে ঠেকানো। এজন্য বিশ্বের সব ধরনের উপায় ব্যবহার করতে হবে। রোববার গাজা শহরের আবাসিক এলাকাগুলোর আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। হামলা তীব্র করায় কয়েক ডজন আহত মানুষ ভবনে আটকা পড়েছেন, যাদের কাছে এখনও পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো সাবরা, তেল আল হাওয়া, শেখ রাদওয়ান এবং আল নাসার এলাকায় তাদের আক্রমণ আরও তীব্র করেছে। এছাড়া গাজা শহরের কেন্দ্রস্থল এবং পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আশ্রয় নিচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে দীর্ঘ হুমকিপূর্ণ স্থল আক্রমণ শুরু করে 16 সেপ্টেম্বর। নগর কেন্দ্রে কয়েক সপ্তাহ ধরে তীব্র হামলার পর শত শত ফিলিস্তিনিকে পালিয়ে যেতে বাধ্য করে, যদিও অনেকেই এখনও রয়ে গেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গাজা নিয়ে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা প্রকাশ করার পর রোববার হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে কোনো নতুন প্রস্তাব পায়নি। এছাড়া সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহুর দেখা করার কথা রয়েছে। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র পৃথকভাবে বলেছেন যে রাষ্ট্রদূত মাইক হাকাবে এই অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর মধ্যে নিয়মিত কূটনৈতিক পরামর্শের অংশ হিসেবে মিশরীয় কর্মকর্তাদের সাথে দেখা করার জন্য মিশর ভ্রমণ করবেন। ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে মিশরও কাজ করে যাচ্ছে। অন্যদিকে গাজার সিভিল এমার্জেন্সি সার্ভিস শনিবার রাতে জানিয়েছে, গাজা সিটিতে আহত ফিলিস্তিনিদের উদ্ধারের জন্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পাঠানো 73টি অনুরোধ ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সেনাবাহিনী এর আগে বলেছিল যে বাহিনী শহরে অভিযান সম্প্রসারণ করছে এবং ইসরায়েলি সেনাদের দিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী 5 জন ইসরায়েলি বিমান বাহিনীর গুলিতে নিহত হয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত বিশ্বের 158টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল। ফিলিস্তিনের ওয়াফা নিউজের প্রতিবেদন মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের 88তম অধিবেশনের সাধারণ বিতর্ক সভার 5ম দিন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি। এর আগে চলতি সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। লুকা বেকারি বলেন, একটা রাষ্ট্র থাকা ফিলিস্তিনি জনগণের অধিকার, এটি হামাসের জন্য কোনো পুরস্কার নয়। তিনি গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে এটাকে অসহনীয় এবং আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী ট্র্যাজেডিগুলোর একটি বলে অভিহিত করেন। এই কূটনীতিক গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, পূর্ণ ও ত্রাণ সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জানান। বলেন, নির্বিচারে বোমা বর্ষণ, অনাহার ও বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তিকে কোনোভাবেই সমর্থন করা যায় না।
গণহত্যা বন্ধে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা যদি ঐক্য ও দৃঢ়তার সাথে কাজ না করি তাহলে মর্যাদা ও নিরাপত্তার সাথে পাশাপাশি বসবাসকারী দুটি মানুষের দৃষ্টিভঙ্গি হারিয়ে যাবে। এই অন্ধকার সময়ে আমাদের দায়িত্ব আরও জরুরি হয়ে উঠেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক বয়কটের দেখা মেলে। নেতানিয়াহু ভাষণ দিতে পোডিয়ামে চড়ার সময়ই অধিবেশন কক্ষ ছেড়ে যান বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে ছিলেন না। তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন। তাদের দাবি, বাংলাদেশের প্রতিনিধিরা নাকি নেতানিয়াহুর ভাষণ চলাকালে অধিবেশন কক্ষে নিজেদের আসনে অবস্থান করেছেন। তবে সেই দাবি এবার খণ্ডন করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। তারা ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ৪১ মিনিট দীর্ঘ ভাষণের সময় অধিবেশন কক্ষে বাংলাদেশ সহ ৭৭টি দেশের আসন ফাঁকা ছিল। তাদের দাবি, এই ৭৭টি প্রতিনিধি দল হয়তো সভাকক্ষে উপস্থিতি হননি কিংবা নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই হল থেকে বেরিয়ে যান। বর্জনকারীদের মধ্যে ছিল ইসরায়েলের ৪ প্রতিবেশী মিশর, জর্ডান, লেবানন ও সিরিয়া। এছাড়াও সৌদি আরব, তুরস্ক ও ইরানও অংশ নেয়নি। তবে কর্মকর্তারা জানান, সব অনুপস্থিতি যে রাজনৈতিক বয়কট ছিল তা নয়। অনেকেই কেবল সকালবেলার অধিবেশনে উপস্থিত হননি। উদাহরণস্বরূপ, জর্ডান ও মিশর আসন গ্রহণ না করলেও তারা বিক্ষোভে অংশ নেয়নি। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হল ছেড়ে বেরিয়ে গেলেও বাইরে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য শোনেন। অন্যদিকে ২০২০ সালের আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নিজ আসনে বসেই ভাষণ শোনেন। যদিও গাজা যুদ্ধ নিয়ে এই দুই দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক টানাপড়েনের মধ্যে রয়েছে। বর্জনকারীদের মধ্যে আরও ছিল স্পেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, ওমান সহ লাতিন আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, এই নাটকীয় বর্জন প্রমাণ করেছে যে গাজা যুদ্ধ কারণে বিশ্ব মঞ্চে দেশটির কূটনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট সমাধানে বিশেষ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। মধ্যপ্রাচ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সবাই বিশেষ কিছুর জন্য প্রস্তুত। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ব অর্জনের একটি বাস্তব সুযোগ এসেছে। সবাই প্রথমবারের মতো একটি বিশেষ কিছুর জন্য একমত হয়েছে। আমরা এটি সফলভাবে সম্পন্ন করব। এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ঠেকানোর অঙ্গীকার করেন এবং হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার অঙ্গীকার করেন। এর কয়েকদিন আগেই ব্রিটেন, ফ্রান্স সহ কয়েকটি পশ্চিম দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে নেতানিয়াহুর। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় হামাস। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী ওই দিন হামাসের হামলায় ইসরায়েলে ১২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলের ইতিহাসে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি। একই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে ২৯১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান। এর মধ্যে এখনও ৪৭ জন গাজায় অবস্থান করছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে অন্তত ২৫ জন মারা গেছেন। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত ৬৫,৫৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। হতাহতের শিকার ফিলিস্তিনিদের বেশিরভাগই ফিলিস্তিনি। এই তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। সমাবেশে সকাল থেকে যারা এসেছিলেন কেউ ফিরে যাননি। আমি ওই মানুষের ভিড়ে আটকে পড়েছিলাম। পরে কয়েকজন তরুণের সাহায্যে অনেক কষ্টে বের হতে পেরেছি। কথাগুলো বলছিলেন শনিবার ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় অভিনেতা থেকে রাজনৈতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে আসা দুর্গাদেবী। তার মতো হাজার হাজার মানুষ এসেছিলেন গতকালের ওই সমাবেশে। গরমে আর ভিড়ে পদদলিত হয়ে যাদের অন্তত ৩৯ জন মারা গেছেন বলে রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারো কাছে খাবার বা পানি ছিল না।
আমি নিজের চোখে দেখেছি বাচ্চারা অজ্ঞান হয়ে যাচ্ছিল, বলছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী দুর্গাদেবী। পুলিশের কর্মকর্তা ডেভিডসন ডেভিসের ওয়াদ বলেছেন এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিবিসি তামিল কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানার চেষ্টা করেছে সেখানে আসলে কি ঘটেছিল। খাবার ও পানির সংকট। ভেলুচামে পুরমের বাসিন্দা দুর্গাদেবী ওই সমাবেশে এসেছিলেন সকালবেলায়। তিনি বিবিসিকে বলেছেন অল্পের জন্য তিনি শ্বাসরুদ্ধকর ভিড় থেকে প্রাণে বেঁচেছেন। ভিড়টা সকালের দিকে মোটামুটি ছিল, বিজয়ের আসতে দেরি হচ্ছিল, ফলে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। গ্রামের বাইরে থেকেও বিপুল মানুষ এসেছিল। এছাড়া গতকালের সমাবেশের প্রচারণার কারণে এখানকার দোকান এবং রেস্তোরাঁগুলো বন্ধ ছিল, ফলে বাইরে থেকে আসা মানুষ খাবার বা পানি পাননি। সন্ধ্যার সমাবেশ শুরুর আগেই অনেকে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তিনি বলেন সকাল থেকে যারা এসেছিলেন কেউ আর ওখান থেকে বের হননি। সময় বাড়ার সাথে সাথে সমাবেশে মানুষের সংখ্যা বাড়ছিল। সন্ধ্যায় সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর তখনই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। আমিও হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের গ্রামের কয়েকটা অল্প বয়সী ছেলের সাহায্যে আমি একটা বিল্ডিং টপকে বেরিয়ে যাই, যে কারণে কোনো আঘাত ছাড়াই আমি বেঁচে ফিরেছি। বাচ্চারা অজ্ঞান হয়ে গিয়েছিল। দুর্গাদেবীর গ্রামেরই আরেকজন লক্ষ্মী তিনিও সমাবেশে গিয়েছিলেন। তিনি নিজে দেখেছেন পদদলিত হওয়ার ঘটনার আগেই অনেক বাচ্চা অজ্ঞান হয়ে গিয়েছিল। বিবিসিকে তিনি বলেন সকালে এত ভিড় ছিল না, শুরুতে সমাবেশের ব্যবস্থাপনাও ভালো ছিল, কিন্তু ভিড় বাড়তে থাকলে কেউই আর সামলাতে পারছিলেন না। অনেক বাচ্চাকে চোখের সামনে অজ্ঞান হয়ে যেতে দেখেছি আমি নিজে। একই গ্রামের আনন্দ কুমার নামের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন গর্ভবতী অনেক নারী এবং ছোট ছোট বাচ্চারা সকাল থেকে সমাবেশ স্থলে অবস্থান নিয়ে অপেক্ষা করছিল। আমি কারুরে কোনোদিন এত ভিড় দেখিনি, যদিও বিজয় সন্ধ্যাবেলা এসেছিলেন, কিন্তু দুপুরের মধ্যে সমাবেশ স্থল কানায় কানায় ভরে যায়। আমি জানি না তারা কি ভেবে গর্ভবতী নারীদের ওই সমাবেশে নিয়ে এসেছিলেন, বলেন আনন্দ কুমার। থালাপাতি বিজয়ের বিলম্বে সভাস্থলে আসা। থালাপাতি দুপুর 12টা থেকে ওই সমাবেশ করার জন্য অনুমতি নিয়েছিলেন, কিন্তু তিনি নিজে সমাবেশ স্থলে পৌঁছান সন্ধ্যার সময়। বিপুল সংখ্যক মানুষ বিজয় থালাপাতিকে এক নজর দেখার জন্য সারাদিন অপেক্ষা করেন। এরপর তিনি মঞ্চে উঠলে সবাই একসাথে সামনে এগিয়ে যেতে শুরু করেন। ওই সময় দুর্ঘটনার সূত্রপাত হয়। হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় তখন অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। তামিলনাড়ু ডিএমকে পার্টির মুখপত্র সারাভানান বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রুকাজোজামের অব্যবস্থাপনাকে এই ঘটনার জন্য দায়ী করেন। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন দলটি পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং কোনো নিয়মের তোয়াক্কা করেনি। আইন শৃঙ্খলা বাহিনী বলেছে দুপুর 3:30 পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু বিজয় নিজে সন্ধ্যার পর একটা খোলা ট্রাকের উপর বক্তৃতা দিতে শুরু করেন। এদিকে পদদলিত হওয়ার ঘটনায় টিএমকে সভাপতি থালাপতি বিজয় এবং সাধারণ সম্পাদক এন আনন্দ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ। তবে বিজয়কে এখনই গ্রেফতার করা হবে কিনা এই প্রশ্নের জবাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেছেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করার পরে সিদ্ধান্ত নেবে কি করতে হবে। রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। থালাপতির তুমুল জনপ্রিয়তা। থালাপতির আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, কিন্তু ভক্তরা তাকে থালাপতি বলে ডাকে, তামিল ভাষায় যার অর্থ কমান্ডার। তিনি ভারতের তামিল এবং হিন্দি ভাষাভাষী সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার বাবা তামিল সিনেমার নামী পরিচালক এস.এ. চন্দ্রশেখর এবং তার মা শোভা ছিলেন একজন সঙ্গীত শিল্পী। 51 বছরের বিজয়ের অভিনয়ে হাতেখড়ি হয় ছোটবেলাতেই। গত বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারিতে বিজয় তামিলাগা ভেট্রুকাজুগাম বা টিএমকে গঠন করেন এবং তখনই সিনেমা থেকে অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে সিনেমা থেকে দূরে সরে গেল ভক্তদের মাঝে এখনও তিনি ব্যাপক জনপ্রিয়। শনিবারের তার ওই সমাবেশে লাখ লাখ সমর্থক যোগ দিয়েছিল। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ রুপি এবং আহতদের 1 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা হয়েছে। অন্যদিকে বিজয় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনিও নিহতদের পরিবারকে 20 লাখ রুপি এবং আহতদের 2 লাখ রুপি করে সহায়তা দেবেন।